আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলাম, তখন আমাকে খুব জোরাজোরি করেছে, স্বীকার করেন আপনি, আমরা জানি আপনার আমির হচ্ছিলেন। তো আমি বললাম যে জামাতের সাথে আমার কোনো সম্পর্কের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। আমি জানি না আমি জামাতের আমির হবো, এবং আমার ধারণা মতো জামাতও জানে না, আমি আমির হবো। আর আপনারা আমাকে জামাত আমির বানিয়ে দিচ্ছেন। আপনারা তো রাজনীতির সাথে সম্পৃক্ত, যেহেতু এগুলো নিয়ে প্রশ্ন করছেন। আপনারা আমাকে একটা জামাতের নেতা দেখান যে উত্তরাধিকার সূত্রে নেতা হয়েছে। অন্য সব দলই পরিবারতন্ত্র আছে, জামাতে নেই। আপনি দেখেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা, বিজেপি, নাজির রহমান মজুর ছেলে আন্দোলন পার্থ, তারপরে জাগপা, এই মামুনুল হক নাকি, আচ্ছা। তো এই সাতটা দল তো আমি বলে দিলাম, এক জামাতে একটা নেতা দেখাতে পারবেন না যে যত যোগ্যতাই থাকুক। আমি তো হাজার হাজার সৈনিক চড়ে খেয়ে আসছি, কিন্তু আমি এখন জামাতে যোগ দিলে কোনো পদ পাবো না। তো জামাতে আমি বললাম জামাতে এইভাবে পরিবারতন্ত্র নাই। তারপরে আমাকে বলে আপনি ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন, আপনি ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন। আমি বিস্মিত হয়ে যাই। বাংলাদেশের ডিজিএফআই কিন্তু মূলত সৃষ্টি হয়েছে যে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিভিন্ন বাহিনীকে সরবরাহ করবে, যাদের এটাই মূল কাজ। আমরা বলি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স, মানে বর্ডারের ওই পার থেকে তথ্য জোগাড় করবে, শত্রু সম্পর্কিত তথ্য, এবং তারা ওগুলি অ্যানালাইজ করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় যার যেটার জন্য প্রয়োজন হবে। তো আমি যদি ভারতের বিরুদ্ধে সোচ্চার হই, তাদের খুশি হওয়ার কথা তাদের, তাই না? ডিফেন্স মানে কি? ডিফেন্সের কাজ তো অভ্যন্তরীণ কিছু না, বহিঃশত্রুর বিরুদ্ধে আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। যে কোনো দেশের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স কেন আছে? আমরা তো আসলে বেসিক্যালি ভারতেরই আমাদের মানে শত্রু থাকলে ভারতেই সেটার মধ্যে তো যাই হোক, আপনার ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন? আমি বললাম ভারতের বিরুদ্ধে সোচ্চার হয় যদি বেআইনি হয়, তো আমাকে ওই ধারায় মামলা দিয়ে রাখেন কেন, আমাকে এনে অবৈধভাবে বন্দি করে রেখেছেন কেন? তো এটা কোনো সদুত্তর উত্তর দিতে পারেনি তারা। তো আমি বললাম যে ভারত আমাদেরকে 1971 সালে আমাদের বন্ধু হিসেবে সাহায্য করেনি। আমার বাবা এটা বলেছিলেন। আমি বাবার কাছ থেকে এই ইয়াগুলো নিয়েছি, কথাগুলো নিয়েছি, যে ভারত 1971 সালে আমাদেরকে সাহায্য করেছে তাদের স্বার্থে। তাদের কী স্বার্থ ছিল? তাদের তিনটা স্বার্থ ছিল। আমার বাবা গ্রেফতার পূর্বে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন ওগুলো দেখেন, উনি বলেছেন যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করতো, আমরা মুক্তিযুদ্ধে যোগ দিতাম। আমার পরিস্থিতি যা ছিল, ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করা আমরা এটাকে সমীচীন মনে করিনি, কারণ ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না, তা আমাদের বন্ধু হিসেবে সাহায্য করতে আসেনি। স্যার, এটা কি প্রমাণিত হলো না যে নরেন্দ্র মোদী নিজেই 16 ডিসেম্বরে বলল যে এটা আমাদের বিজয়? এক্স্যাক্টলি। আমি আপনাকে বলি, দেখেন, তারা, আমার বাবা যেটা বলেছে, আমি ওনার মূল্যায়নের সাথে শতভাগ একমত, এবং এটা আজকে 54 বছর পরে জাতি বুঝতে পারছে। উনি বলেছেন তিনটা কারণে। তবে এক নম্বর হলো তারা সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী মনোভাব তাদের আছে, এবং এই এলাকায় তাদের প্রধান শত্রু ছিল পাকিস্তান। সেই পাকিস্তানকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া, দুর্বল করে দেওয়া। দুই নম্বর, তারা একটা পণ্যের বাজার বানাবে। আজকে দেখেন আমাদের এই বাংলাদেশে ভারতের পণ্যের বন্যা বয়ে যাচ্ছে। আপনি বসুন্ধরা মার্কেটে শাড়ি কিনতে যান, 95% শাড়ি ভারতের। আপনি মানে কোনো দোকান পাবেন না ভারতের পণ্য নেই। আপনি ভারতে গিয়ে দেখেন আমাদের পণ্য আছে, নাই, আমাদের ভালো পণ্য নাই। আমরা বিদেশে অনেক কিছুই রপ্তানি করছি। আপনার আমাদের দেশে টিভি চ্যানেল বাংলাদেশি যতগুলো, তার চেয়ে বেশি চ্যানেল ভারতের চ্যানেল। ভারতে গিয়ে দেখেন তো আমাদের চ্যানেলগুলো প্রবেশ আছে। তারা এটাকে পণ্যের বাজার বানায়, এটা তার দ্বিতীয় স্বার্থ। তিন নম্বর, তাবেদার সরকার বসানো। তারা তিনোটাতেই সফল হয়েছে। গত 16 বছর মানুষ দেখেছে কীভাবে গোলামি করেছে আমরা। তো আমি বলেছি ভারত এই তিনটা কারণে আমাদের সমর্থন করেছে। আর তারা আমাদের কোনো বন্ধু ছিল না, আমাদের কোনো বন্ধুত্ব আচরণ আমি দেখিনি। কারণ বন্ধুত্ব আচরণ হলে তারা তার কাটার বেড়ায় আমাদের আবদ্ধ করে রাখতো না। দুদিন পর ফেলানির মতো মানুষ আমাদের ভাই বোনদের গুলি করে মারতো না। আমাদের যখন পানি, আমি সে বহু আগে থেকে বলেছি, আমাদের যখন শীতকালে পানির দরকার, তখন তারা নদীগুলোতে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নদীগুলোতে বাদ দিয়ে তারা আমাদের পানি থেকে বঞ্চিত করে আমাদের এখানে খুব আপনার খরা বানিয়েছে, উত্তরবঙ্গে বিশেষ করে। আর যখন আমাদের এখানে পানি অনেক বন্যায় পানি আমরা ধারণ করতে পারছি না, তখন তারা বাঁধ খুলে দিয়ে আমাদের আরও বন্যা করে দিচ্ছে। এই পতনের পরে একবার হলো না, সেপ্টেম্বর মাসে, অগস্টের শেষে বা সেপ্টেম্বরে। তো ওরা আমাদের কোনোদিন বন্ধু ছিল না, এবং সেনাবাহিনী আমাকে 30 বছর কোনোদিন ভারতকে বন্ধু শেখায়নি। আমাদের বই আছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের কী কী সাংগঠনিক কাঠামো, তাদের অস্ত্র জনবল কী আছে, এগুলো বই আছে আমাদের, ওগুলি পড়তে হয়। এবং
কারণ আমি যদি আক্রমণ করতে যাই তাহলে ভারত কীভাবে প্রতিরক্ষা নেয় এটা আমাকে জানতে হবে, তাহলে আমি আমার আক্রমণের কৌশল ঠিক করতে পারবো। আমি যদি ওদের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা নেই, তাহলে তারা কীভাবে আক্রমণ করে এই পরিকল্পনা জানলে আমার প্রতিরক্ষা পরিকল্পনা সুন্দরভাবে প্রণয়ন করতে পারবো। তো এই জন্য আমাদের ভারতে এই সমস্ত পড়তে হয়, অস্ত্র, জনবল, তাদের রণকৌশল, এগুলো আমাদের জানতে হয়, বিস্তারিত জানতে হয় আমাদেরকে। তো এই জন্য আমি বললাম যে 30 বছর সেনাবাহিনী আমাকে ভারতকে বন্ধু হিসেবে শেখায়নি। তারপরে বলার পরে ওদের পক্ষ থেকে কোনো না, এগুলোর আর কোনো কাউন্টার করেনি, তার কাউন্টার করার কিছু নাই তাদের। এটা কী কাউন্টার করবে বলেন? তো তারপর স্যার এই আপনি আয়নাগড়ে মানে মানে দিন যাপন করতেন, কারোর সাথে কথা বলার সুযোগ ছিল না, এই দিনগুলি কিভাবে কাটতো তাহলে? আমার বেশিরভাগ সময় আমি কোরআন হাদিস পড়তাম, ওগুলি পড়লে একটু মনে শান্তি পেতাম। আর লেখালেখি করেছি, আমি প্রচুর 65টা বই লিখেছিলাম, শেষ করতে পারিনি। 65 সবগুলি শেষ করতে পারিনি। শেষ করার জন্য অনেক রেফারেন্স লাগবে, অনেক কিছু। বাট আমি প্রায় 3000 পৃষ্ঠার উপরে আমার পাণ্ডুলিপি ছিল, এতগুলো কাগজ। 23শে মে 2021 তারিখে তারা আমাকে বিকালবেলা আছরের পরে একজন কর্মকর্তা আসলো, এসে আমাকে বললো যে আপনি একটা মুচলেখা দেন যে আমি এই দেশে থাকবো না, আমি রাজনীতি করতে সম্পৃক্ত হব না, আমাকে মুক্তি দেন, আমি সপরিবার বিদেশে চলে যাব। আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এদেশে থাকবো কি থাকবো না, আমি রাজনীতি করবো কি করবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি এই ধরনের কোনো মুচলেখা দিয়ে আমি মুক্তি পেতে চাই না। তখন আমার কাছে মনে হলো যে তারা একটু নমনীয় হয়েছে, তাদের মনোভাব হয়তো একটু নমনীয় হয়ে জন্য তারা আমাকে এই প্রস্তাবটা দিয়েছে আর কি। তাই আমি এখন যখন হিসাব করি তখন আমার কাছে ধারণা হয় যেটা, যে হাসিনুর রহমান যে বলেছে আমি আজমি স্যারকে দেখেছি, ওইটার কারণে হয়তো তারা কিছুটা নমনীয় হয়েছে, এটা একটা আমার ধারণা আর কি। এটা যখন দিল তখন আমার মনে একটু শক্তি আসলো। এর আগে আমি 2016-তে নিয়ে যাবো, 16, 17, 18 পর্যন্ত আমি 5বার বিভিন্ন সময় লিখিত দিয়েছি, আপনারা কেন রাখছেন আমাকে, কেন আমি যদি কোনো অপরাধ করে আপনারা আমাকে হাউস অ্যারেস্ট করে রেখে তদন্ত করেন। তো এগুলো কোনো জবাব তারা কোনোদিন দেয়নি। তো 23শে মে এই প্রস্তাব দেওয়ার পর আমার মনের মধ্যে আবার একটু শক্তি আসলো। তো 29 মে শুক্রবার ছিল, আমার মনে আছে, ফজরের পরে আমি একটা হাদিস পড়লাম, কোরআন হাদিস। ফজরের পরে কোরআন হাদিস পড়তাম, মানে সারা রাত তো প্রায় না ঘুমিয়ে থাকতাম। তাহাজ্জুদ, ফজর পড়ে, কোরআন হাদিস পড়ে তারপরে হালকা কিছু খেয়ে শুয়ে যেতাম। তো হাদিসটা পেলাম যে অত্যাচারী শাসকের মুখের উপরে হক কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। তো আমার এত জোশ এসে গেল, আমি সাথে সাথে কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলাম যে আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা হারাম কাজ করছেন, অবৈধ কাজ করছেন, আপনারা জালেম। আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি, আপনারা আল্লাহর আদেশ অমান্য করছেন, আপনারা রসুলের আদেশ অমান্য করছেন, আপনারা সব জাহান্নামী। কোরআন থেকে কিছু রেফারেন্স দিয়ে মানে 2 পৃষ্ঠার লেখা দিলাম শুক্রবার দিন। এই শুক্রবার গেল, শনিবার গেল, রোববার দিন বিকালে এসে আমার রুম তছনছ করে এগুলো সব নিয়ে গেল। আমি অনেক কবিতাও লিখেছিলাম। আমার হঠাৎ করে ওখানে থাকতে একবার মনে হলো যে আমার বাবা 1964 সালে, যখন 64 সালে জেলে ছিলেন একবার 8 মাস, তখন উনি জেলে বসে কিছু লেখালেখি করেছেন, কিছু কবিতাও লিখেছেন। তা আমার হঠাৎ মনে হলো আমি একটু লিখি না কেন। আব্বাকে নিয়ে একটা প্রায় 200 লাইন লিখেছিলাম, ওটার টাইটেল ছিল জীবন জনম ধন্য আমার। ওর মাকে নিয়ে একটা শখানেক পৃষ্ঠা লিখেছিলাম, যেটা টাইটেল ছিল এমন মা কেউ পাবে না। আমার স্ত্রী, সন্তান, সবাইকে নিয়ে আলাদা আলাদা কবিতা, মানে পারিবারিক। মানে একটা ছিল যে জুলুমের শেষে